This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। জনমতে অবশ্যই বাংলাদেশের ইস্যুকে ধরে আজ লাগাতার চলছে, অনেকেই বলছেন। তার কারণ হচ্ছে এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই যে একটা ঘুরে রয়েছে চমৎকার, এই যে বৈচিত্র্য নিয়ে রয়েছে, সেখানে ধর্ম, সাম্প্রদায়িকতা এবং তার যে একটা বিরাট দাপট শুরু হলে অস্থির হয়ে ওঠে গোটা অঞ্চল জুড়ে। কিন্তু যখনই দেখা গেছে বাংলাদেশে এবারের সমস্যাটা এত গভীর এবং ব্যাপকতর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রভূত সমর্থন পেয়েছিল। প্রভূত অল্প বয়সী ছেলেরা তারা জীবনের মায়া অনেকে ত্যাগ করে ছাত্র জনতার মিলিত অভ্যুত্থান একটা বাংলাদেশকে শাসন ব্যবস্থা পরিবর্তন করিয়ে দিল। এবং তখন অনেকেই ভেবেছিলেন যে এই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সমন্বয়ক যারা উপদেষ্টা হলেন তারাও বলেছিলেন নতুন বাংলাদেশ হবে। 3 মাস অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত হওয়ার পর যত দিন যাচ্ছে নতুন বাংলাদেশে যে চেহারা সামনে আসছে তাতে ভয়ে আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্ক ছড়াচ্ছে কাদের মধ্যে? আতঙ্ক ছড়াচ্ছে প্রথমে বলবো অবশ্যই যারা মূলত আওয়ামী লীগ যারা করতেন, সে আওয়ামী লীগার যারা রয়েছেন তাদের মধ্যে, বা মুক্তিযুদ্ধে যে ফ্যামিলি যারা রয়েছেন বাংলাদেশ জুড়ে বিভিন্নভাবে পাক হানাদারদের বিরুদ্ধে যারা বাংলা ভাষা এবং বাংলাদেশ গঠনের প্রশ্নে যারা লড়াই করেছিলেন, সেই মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে যারা চলেছেন তারা আক্রান্ত হতে শুরু করেছিলেন। তারপর সংখ্যালঘুরা, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং তার সাথে ভাষাগত এবং নৃতাত্ত্বিক যারা সংখ্যালঘু রয়েছেন, পাহাড়ি, চাকমা, তাদের উপর, এবং সর্বোপরি আমি এটাও বলবো বাংলায় সুফিজম যারা ফলো করেন, সুফিবাদ অর্থাৎ বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গার উপর আক্রমণ নেমে এসেছে, বহু জায়গায় ভাঙা হয়েছে। সব মিলিয়ে একটা নারকীয় পরিস্থিতি চলছে, যেখানে প্রত্যেকটা মানুষ, সেখানে যারা শিক্ষিত মানুষ রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় যারা কোনো ওইভাবে দলীয় রাজনীতির সরবে করেন না, কিন্তু অনেক সমর্থক রয়েছেন বাংলাদেশে। এটা প্রত্যেকেই আমরা জানি যে 1972 পরবর্তী সময় বা তার আগে আওয়ামী লীগ এবং তার সাথে বিএনপি, এই দুজন সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানে রয়েছেন। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের এই আমলে বা শাসনকালে, সেখানে নানাবিধ প্রশ্ন আসছে এবং যার ছায়া পড়ছে কলকাতাতেও। যেমন আজকের কলকাতার একটি বড় ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে একজন বিএনপির ব্যক্তি, তিনি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনি তিনি আধার কার্ড এই সমস্ত তিনি তৈরি করেছিলেন। তার বক্তব্য হচ্ছে যে অনেকটাই তারা হয়েছিলেন এবং আওয়ামী লীগের অত্যাচারে এখানে চলে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন ছিলেন এবং ফেক তাকে গ্রেপ্তার হয়েছে। এবং আমি একটু দেখব আমাদের একটি প্রতিবেদন দেখে নেব। এই প্রতিবেদনের পর আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো আজকের বাংলাদেশ এবং অবশ্যই এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে বিশ্লেষণে যাব। তার কারণ পুরো বিষয়টাই এমন একটা জায়গা বিতর্ক ছাপিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। বেশ কিছু জায়গায় যদিও আগুন হিংসাকে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু থমথমে পরিবেশ রয়েছে। সব ছবি এক এক করে দেখাবো। আগে কলকাতার যে ঘটনা যেটা ঘটেছে, বিএনপির একজন গ্রেপ্তার হয়েছেন, আসবো সেই ব্যাপারে। ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিন্তু বিএনপি নেতা অর্থাৎ প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর তাকে মার্কোসি স্ট্রিট থেকে কিন্তু গ্রেপ্তার করে একটি হোটেল থেকে। এবং পুলিশ সূত্রে যেটা খবর যে বেশ কিছুদিন ধরে কিন্তু এই হোটেলে তিনি কাজ করছিলেন এবং তারপরে পুলিশের কাছে খবর আসে এবং গতকাল রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এই সেলিম মাতব্বরকে
সেলিম মাতব্বর একসময় কিন্তু বাংলাদেশের বিএনপি নেতা ছিলেন এবং সেখানে কিন্তু তিনি প্রাক্তন যে খালেদা জিয়া এবং সেই খালেদা জিয়া সরকারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং এরপরেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার একটি ঝামেলা হয় এবং গত 2 বছর আগে তিনি বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন এবং চলে আসার পরেই কিন্তু এখানে থাকতে শুরু করেন এবং তার নাম পরিবর্তন করে হয় রবি শর্মা এবং সেই রবি শর্মা নামে তিনি থাকেন এবং সেখানে কিন্তু তিনি ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্তটাই কিন্তু তিনি তৈরি করে ফেলেন। এরপরে কিন্তু এই হোটেলে থাকতে থাকে, তারপরে কিন্তু খবর আসে পুলিশের কাছে, তাকে গ্রেপ্তার করে এবং কোথা থেকে তিনি এই পাসপোর্ট বানালেন বা আধার কার্ড বানালেন এই সমস্তটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তাকে আজকে কোর্টে তোলা হবে এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে পার্ক স্ট্রিট থানায় তাকে রাখা হয়েছে এবং পার্ক স্ট্রিট থানায় তিনি রয়েছেন, তার মেডিকেল টেস্ট করা হয়েছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে কোর্টে তোলা হবে এবং তোলার পরে কিন্তু কীভাবে তিনি এই ভোটার কার্ড বা আধার কার্ড বানালেন সেই বিষয় নিয়েও কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই প্রাক্তন বিএনপি নেতা অর্থাৎ সেলিম মাতব্বর এবং তিনি কী করে এই দেশে আসলেন এবং বিনা পাসপোর্ট বা হয়তো বাংলাদেশের পাসপোর্ট থাকতে পারে বা বিনা পাসপোর্টও তিনি আসতে পারেন, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি এদেশের পাসপোর্ট তিনি কী করে বানালেন বা আধার কার্ড কীভাবে তার তৈরি হলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং পুলিশ নিজস্ব হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে 7 দিনের হেফাজত চাওয়া হবে এবং হেফাজত চাওয়ার পরেই কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হতে পারে, এমনটাও কিন্তু আমরা পুলিশ শুনতে জানতে পারছি। সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানার চেষ্টা করছে তিনি আরও কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তাকে 7 দিনের হেফাজত নিয়ে তদন্ত করবে এবং আর কিছুক্ষণের মধ্যে তাকে এই পার্ক স্ট্রিট থানা থেকে নিয়ে যাওয়া হবে কোর্টে এবং সেখান থেকে কিন্তু হেফাজতে নিয়ে তার তদন্ত করবে এবং কোথা থেকে তিনি পাসপোর্ট বা এই আধার কার্ড বা ভোটার কার্ড, এই জাল ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়েছেন এবং সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং যতক্ষণ না পুলিশ তাকে নিজস্ব হেফাজতে নেবে ততক্ষণ সেখানে কিন্তু যাওয়া সম্ভব নয়। এবং গতকাল যখন গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই আসা যাওয়া নিয়ে কে দায়িত্ব নিয়ে তাকে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। বিএনপির প্রাক্তন স্থানীয় স্তরের নেতা ছিলেন কিন্তু 2 বছর ধরে ফেক পাসপোর্ট বা জাল পাসপোর্ট, বিনা পাসপোর্টে ঢুকতে পারেন কিন্তু আধার কার্ড এগুলো নিয়েছেন, যেটা নিয়ে প্রায়শই বাংলার রাজনীতি বিভিন্নভাবে চড়াই এবং অমিত শাহ যেটাকে নিয়ে বারবার করে তার নির্বাচনী প্রচারে মেরুকরণের যে রাজনীতি উঠেছে সেখানে ঘুষপেটিয়া, বাংলাদেশ এবং যা যা শব্দগুলো এসেছে আমরা প্রত্যেকে পরিচিত, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি আমি যদি এই জুলাই অগাস্টের সময়ের আগে থেকে যে ভারতের বিরুদ্ধে অনেকগুলো ক্ষোভের একটা কিন্তু পরিস্থিতিতে এই ধরনের বক্তব্যগুলো ভীষণভাবে অমিত শাহ বা হচ্ছে দিল্লির আগ্রাসন এবং সব মিলিয়ে ভারত বিরোধিতাকে এটা একটা পর্যায়ে নিয়ে গেছে এবং তার সাথে তো অন্য মশলা বা উপাদানগুলো রয়েছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বিশেষ করে যদি আমরা দেখি চট্টগ্রামের পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় মন্দিরগুলোতে অনেক ক্ষেত্রে হচ্ছে বহু গ্রাম কিন্তু পুরুষশূন্য, বহু গ্রাম বিশেষ করে হাজারিপাড়া বা সংলগ্ন রংপুরের সেই সব জায়গাগুলোতে অনেক জায়গায় হয়েছে, যদিও গত 48-72 ঘন্টা ধরে যা হয়েছে তা অনেকটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা গেছে এরকমই অনেকে জানাচ্ছেন। এই সমস্ত ছবিগুলো দেখলে অনেকে খুব ভারাক্রান্ত হচ্ছেন, সত্যি খুব নিষ্ঠুর একটা সময় এবং একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সীমান্তের দিকে কিন্তু ক্রমশ এবার ফোকাসটা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সোমবার দিন তারা সীমান্ত অভিযান করবে এবং পরিষ্কার তারা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি বলছে বাংলাদেশে অর্থনৈতিক অবরোধের কথা তারা বলছেন, অর্থাৎ অর্থনৈতিকভাবে অবরোধ করতে পারলে তাহলে টাইট দেওয়া যাবে এবং নানাভাবে হচ্ছে কোথাও এই হিংস্রতা অনেকটা প্রশমিত হবে। অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রক তারা কিন্তু এই ব্যাপারে এখনও কোনো সম্মতি কিন্তু তারা দেননি, কড়া ভাষা এবং সম্ভবত এটা শেষ সতর্কবার্তা হিসাবে ধরতে হবে। তার কারণ যেখানে রণধীর জয়সওয়াল মুখপাত্র তিনি কিন্তু যেটা বলেছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই হামলা বারবার বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে, শব্দটা খেয়াল রাখবেন, বিষয়টি বারবার বলেছেন এবং সেক্ষেত্রে রণধীর জয়সওয়াল অনেকেই কিন্তু মানে এই জায়গাটা তিনি উল্লেখ করেছেন বারবার এবং তারপরে যখন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পদক্ষেপ নিক ইউনূস সরকার
এই বিবৃতি যখন তারা দিচ্ছেন, ধরে নিতে হবে যে এটি হয়তো শেষ সতর্কবার্তা। তার কারণ প্রবল চাপ বিজেপির উপরে তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। তারা সোমবার দিন বনগাঁ, পেট্রোপোল, বেনাপোল যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যস্ততম এবং সবচেয়ে লাভজনক সীমান্ত। সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবে, ইঙ্গিত স্পষ্ট করতে চাইছেন যে যাতে সীমান্ত জুড়ে একটা অর্থনৈতিক অবরোধের চাপ তৈরি করা। অন্যদিকে বিদেশ মন্ত্রকের উপর চাপ বাড়াচ্ছে ইসকন, আন্তর্জাতিক বিভিন্ন চাপ গিয়ে তৈরি হচ্ছে ইউনূস সরকারের দিকে। কিন্তু ইউনূস সরকার এই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেয়, এবং তাদের যারা সমন্বয়ক যারা মন্ত্রী রয়েছেন তারা বলছেন, যারা উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টারাও বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারটা কোর্টে রয়েছে, এবং কোর্ট যেটা হাইকোর্ট যে রায় দিয়েছেন নিষিদ্ধ নয়, এবং তারা নিষিদ্ধ নয়, কিন্তু তারপরেও ইসকনের উপর হামলা বা নানা রকম ঘটনা কি কমে গেছে, এই প্রশ্ন নিয়ে দ্বিমত রয়েছে অনেকে। কিন্তু প্রচুর শুভানুধ্যায়ীদের বিভিন্ন জায়গা থেকে তারা ফুটেজ পাঠাচ্ছেন। সব ফুটেজ যে গ্রহণযোগ্য ফুটেজ বা সব ফুটেজের মধ্যে সত্যতা কতটা আছে এই সমস্ত ঝাড়াই বাছাই করেই আমরা এটা চালাচ্ছি। তার কারণ ডক্টরড কোনো কিছু চালাতে আমরা একেবারেই চাই না। কিন্তু এই ব্যবস্থা বা অবস্থার কতটা পরিবর্তন হবে আগামী সময়টা, এই নিয়ে বিস্তারিতভাবে আমরা যাব। রয়েছেন সুকুমার দেবনাথ, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক, ভারত বাংলাদেশ সমস্যা নিয়ে প্রচুর তার লেখা গবেষণা রয়েছে এবং তিনি একজন বিশিষ্ট লেখকও। রয়েছেন ফিরোজ হোসেন, বঙ্গ সংস্কৃতি মঞ্চের তিনি হচ্ছেন সম্পাদক, বঙ্গ সংস্কৃতি মঞ্চের সম্পাদক ফিরোজ হোসেন। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি, ফিরোজ হোসেন এবং সুকুমার দেবনাথ। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায়। প্রতীপবাবু, আপনাকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি, আপনার কাছে আসব। কিন্তু আমি তার আসার আগে আরও একটা প্রতিবেদন আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছি। এই প্রতিবেদনটা হচ্ছে নদিয়াতে, সীমান্তবর্তী জেলা, সেই নদিয়াতে বাংলাদেশের অনেকেই যাতায়াত করেন, অনেকে কিন্তু ফিরে এসেছেন। সেরকম ফিরে এসে তারা তাদের প্রতিক্রিয়া জানাইছেন। খুব ভয়ের পরিবেশ, অনেকে ফোন পাওয়া যাচ্ছে না। বহু সাংবাদিক, মানে আপনি সাংবাদিক, আমি দীর্ঘদিনের আপনাকে আমি বহু বছর চিনি, ফিরোজবাবুকেও চিনি। সেই জায়গায় ধরুন প্রথম আলো, এই যে একটা সফল পত্রিকা ডেইলি স্টার, তার সামনে যে এই ধরনের পরিস্থিতি, বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খাক করে দাও, সবাই নাকি ভারতপন্থী, এরকম একটা জায়গায় সাংবাদিকতা বা এইসব বিপজ্জনক পেশা হয়ে যাচ্ছে ক্রমশ। এরকম পরিস্থিতি ডক্টর ইউনূস তারা সব প্রত্যেকেই বলছেন স্বাধীনভাবে মুক্তভাবে সবাই আলোচনা করতে পারে, বলতে পারে। আগে স্বাধীন পরিবেশ ছিল না, কিন্তু ফলাফল তো সেই একই দাঁড়াচ্ছে। মানে তারা এক পক্ষে সাংবাদিকতা তখন হচ্ছে, এখন হচ্ছে যে এটা বলো না হলেই গায়ে স্ট্যাম্প পড়ে যাবে ভারতপন্থী, রয়ের দালাল, এই তো হচ্ছে অবস্থা। এরকম একটা জায়গা থেকে কোনো আশার আলো এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন নাকি, না এখনো একটা মানে অন্ধকারময় একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে? সুকুমার বাবু, আশার আলো তো দেখা যাচ্ছে না। কি আশার আলো দেখব? প্রতিটা দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমরা বলছি 20শে জানুয়ারি আমাদের ট্রাম্প এসে দায়িত্ব নেবে, তারপরে কিছু হবে। এই সব কোনো যুক্তির কথা? আমি তো একটা লেখায় লিখেছিলাম যে আজকে মনে পড়ছে একজন ইন্দিরা গান্ধী দরকার ছিল। হিন্দু হৃদয় সম্রাট বসে কি করছেন মোদি? ওয়ার্থলেস লোক, সেন্ট্রাল কিচ্ছু করছে না। আপনি এটা নিয়ে তো অন্তত 10 বার, 1947-এর পর থেকে 10 বার এই ধরনের ঘটনা ঘটেছে। লাখো লাখো মানুষ অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে। 2001 থেকে 2009-এ একটা ভোলা ডিস্ট্রিক্টে 18,000 মহিলাকে রেপ করা হয়েছিল। তার মধ্যে 25 জন বিএনপির মন্ত্রী ছিলেন। ভাবতে পারেন? 8 থেকে 70 বছর বয়স্ক পর্যন্ত মানুষ। তা এই যে জায়গা, এই জায়গায় কি ভালো আশা করব আমরা? আমার অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতা,
যে আমরা 10 থেকে 20% খবর পাচ্ছি, 80% খবর আমরা পাচ্ছি না। সে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকার। 65টা জেলা, আমরা 400টা থানা শুধু পুড়িয়ে দিয়েছি। একটা আমি কেন বলছি যে এতবার আন্দোলন হয়েছে, এই আন্দোলনটার পার্থক্যটা আপনাদের একটু বলি, আমার সঙ্গে আপনারা সহমত হবেন কিনা জানি না। প্রত্যেকবার ছিল হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি, এটা একটা ধার্মিক এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে হতো। কিন্তু এবার কি হচ্ছে? এবার হচ্ছে মুজিব জামানা, অর্থাৎ 71-এ যে বাংলাদেশ করা হয়েছে এটাই অন্যায় হয়েছে। বাংলাদেশকে মুছে দাও, পূর্ব পাকিস্তান কেন? দ্যাট ইজ দ্য মুভমেন্ট। এসব রাজাকারের ছেলেরা, এরা মুজিবের ওদের সংবিধানে রয়েছে যে জাতির পিতা হোক বা প্রথম প্রধানমন্ত্রী, তার প্রত্যেকটা সরকারি জায়গা তার ছবিটা থাকবে। ছবি ছুঁড়ে ফেলে দিচ্ছি, তার মানেটা কি? মানে আপনি বলতে চাইছেন যে এটা একটা সত্যিকারের একটা ঘটনা, আপনি বলতে চাইছেন যে পূর্ব পাকিস্তানকে প্রতিস্থাপিত করো, একদম, তাই তো? এবং এইটা একটা মুক্তিযুদ্ধের যে চেতনাকে উড়িয়ে দিয়ে সেখানে করো, এবং ভারতেই মুক্তিযুদ্ধে এবং হচ্ছে যেটা স্বাধীন বাংলাদেশ লিবারেশন। আর আপনি ইউনুস ব্যক্তিগতভাবে এত অসৎ, 400 কোটি টাকার মালিক হয় কি করে একটা লোকের কাছে 45% সুদে গরিব মানুষদের টাকা ধার দিয়েছে, সেই টাকা গুন্ডা দিয়ে সে রিলিজ করেছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। তো সেই লোকটাকে তার ব্যবহার করেছে ডেমোক্র্যাটরা। পাকিস্তান এবং ডেমোক্র্যাটরা এক হয়ে যে বাংলাদেশটাকে এইবার শেষ করতে হবে, দ্যাট ইজ দ্য ওকে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ফিরোজ হোসেনের কাছ থেকে জানতে চাইব। ফিরোজ হোসেন হচ্ছেন বঙ্গ সংস্কৃতি মঞ্চের তিনি সম্পাদক। বঙ্গ সংস্কৃতি বলতে আমরা যদি দুই বাংলার সংস্কৃতি বুঝি, সেই দুই বাংলার সংস্কৃতির একটা সাংস্কৃতিক ঐক্য ছিল বরাবরই, একটা সাংস্কৃতিক ঐক্য। কারণ বাংলাদেশের লেখকদের লেখা এই রাজ্যে খুব জনপ্রিয় অনেকজন লেখা রয়েছেন। আমি তাদের নাম বলতে গেলে অগুন্তি নাম আমি বলতে পারি। এরকম অনেক লেখক রয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস, তিনি কলকাতাতেই ট্রিটমেন্ট হয়েছিল তার এসএসকে, ওরকম যিনি চিলেকোঠা সেপাই, খোয়াব নামার মতো লেখক, মহান লেখক, তারা সব পালিয়ে থাকে। সেখানে আমার এই যখন এরকম এই যে বলছে না ধর্ষণ, বিভিন্ন রকম অত্যাচার, আমার মনে পড়ছে হাসান আজিজুল হকের গল্পগ্রন্থে একটি গল্প, যদিও সেটা কিন্তু চিহ্নিত করা হয়েছিল একজন হিন্দু বাবা এবং তার মেয়ে, এই যে কিভাবে আর কি এই যে রেপ বা বিভিন্ন রকম ইনস্টিটিউশনালাইজড করে দেওয়া হয়েছে, এটা তো বঙ্গ সংস্কৃতির অঙ্গ কোনো কালে ছিল বলে এটা ধারণাই করা যায় না, বাংলাদেশ হোক বা এ বঙ্গে হোক। কিন্তু দ্যাট ইজ ফ্যাক্ট, এবং এটা খুব ভীষণভাবে হয়েছে। অনেকেই বিব্রত হচ্ছেন, ঠিক কথা ডক্টর ইউনুস বা হচ্ছে প্রেস সচিব বা হচ্ছে অনেকে রয়েছেন। ফারুকিকে যখন অত বড় পরিচালক যখন হলো, তার বিরুদ্ধে একটা শ্রেণী কীভাবে কামান দাগছে, মানে কোথাও একটা ছিন্ন ভিন্ন অবস্থা। মানে যারা অনেকে সমন্বয়ক হতে পারেননি, প্যারিস প্রবাসী ব্লগারের দিকে সকলের ইঙ্গিত, তিনি ক্রমাগত তার উত্তেজক ভাষণ রীতিমতো হচ্ছে এরকম জিয়ারত করার জন্য একটা প্ররোচিত করছে। প্রথম আলো আক্রান্ত, বহু সাংবাদিক জেলে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে বারবারই যারা হচ্ছে যে সেই ঐক্যর পরিস্থিতিটা এক ভয়াবহ সংকটের সামনে, চ্যালেঞ্জের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি বলবেন? প্রথমে আমি বলি যে আমি হিন্দু মুসলিম এই ভাবে ভাবতে চাই না, ভাবতে চাই যে সংখ্যালঘু বাংলাদেশে যেটা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, তার তীব্র প্রতিবাদ আমি জানাই। কারণ এটা অমানবিক এবং এটা হওয়া উচিত নয়। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বঙ্গ সংস্কৃতি মঞ্চের থেকে আমরা একটা মৌন মিছিল কলকাতা শহরে করব। এবং আমাদেরকে ভাবতে হবে যে আমরা দুই দেশের আমাদের একটা অঙ্গরাজ্য, বাংলা ভাষাভাষী মানুষ আমরা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এক। সেই জন্য দুই বাংলার সাথে আমাদের একটা মধুর সম্পর্ক 71 সাল থেকে বন্ধু রাষ্ট্র হিসেবে তাদেরকে আমরা দেখে আসছি।
বাংলাদেশকে, এবং তারা ভাষার ভিত্তিতেই দেশটা ভাগ হয়েছিল, এবং সেখান ভারতের সহযোগিতা না পেলে তারা স্বাধীন রাষ্ট্র কোনোদিনই হতে পারত না। এবং তাতে এই বাংলার আমরা যারা বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ, তা আমরা যেমন আনন্দিত এই ৭১ সাল থেকে হঠাৎ এই রকম একটা ঘটনা যে ঘটছে, সেটা আমরা খুব মর্মাহত। মানে আমরা ভাষাভাষী মানুষ হিসাবে, একই সংস্কৃতির মানুষ হিসাবে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু আমাদের যে ভাবতে হবে যে আমরা এখানে যারা বাংলাদেশে যারা সংখ্যালঘু, তারা অন্য দেশের সংখ্যা গরিষ্ঠ। এবং আমার জেলায়, আমি মুর্শিদাবাদের ছেলে, মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এবং সেখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা। তো সংখ্যালঘুর যে যন্ত্রণা, যে নিপীড়ন, সেইটাকে ভাবতে হবে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। কারণ সংখ্যাগুরুর সহযোগিতা ছাড়া, সংখ্যাগুরুর একটা মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো দেশের সামাজিক অর্থনৈতিক কোনো পরিকাঠামো সুস্থভাবে চলতে পারে না। তেমনি আপনি যেটা বলেছেন যে ভাষা সংস্কৃতি, তা সেটার তো অঙ্গ। এই দেশ যদি খালি হিন্দু মুসলিম হয়ে থাকে, তাহলে তো সেখানে ভাষা সংস্কৃতি, ভাষার যে নতুন নতুন গবেষণা, এই যে বলছিলেন আপনি আখতারুজ্জামান ইলিয়াস, তার যে সাহিত্য সংস্কৃতি, এই রাজ্যে বহু মানুষ তাদের পাঠক, তার গুণমুগ্ধ। আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের, ইমদাদুল হক মিলন, তার বহু লেখা এক চান্সে আমি দেখেছি আনন্দবাজারের 4 পাতায় বেরোলে মানুষ। আপনি খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি না, আমি কতবার এই আমাদের স্টুডিওতে দুবার অন্তত আমি নিজে সাক্ষাৎকার, শাহরিয়ার কবি, অত বড় সাংবাদিক, এই সবাই নাকি খুনি, সবাই খুন করে বসে আছে, মানে তাদের কলম চলেনি, কারোর ক্যামেরা চলেনি, মানে এটা কি একটা মানে একটা দেশে একটা আজকের যুগে প্রগতির প্রথম বড় পরিচয় গণতন্ত্র, মুক্ত মন, মুক্ত কণ্ঠে বলা, তার সাংস্কৃতিক বিকাশ এবং অবশ্যই অর্থনৈতিক বিকাশ। বাংলাদেশে একটা মানে বার্নিং সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রায় 4 কোটির মতো মানুষ অভুক্ত অবস্থায় থাকেন। আমি বলছি না যে পশ্চিমবঙ্গে এরকম অবস্থাটা, ভাববেন না যে আমি এই বঙ্গে বসে করছি, ও অভুক্ত আমাদের দেশে আমরা 13 কোটি মানুষ খেতে পায় না, আমাদের দেশে রয়েছে, ভারতবর্ষে খেতে পায় না। আমরা সংখ্যালঘুর যে কথাটা বললাম, যে আমরা ওই দেশে যারা সংখ্যালঘু, তারা এই দেশে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যালঘুদের যে নির্যাতন, যে যন্ত্রণা, সেই বিষয়টাকে ভাবতে হবে, নাহলে তাদের যাতে সংস্কৃতি বিপন্ন না হয়। যেমন বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে যে আমরা দুদিন আগেই দেখলাম যে যারা একটা সম্প্রদায়, যারা ইসকন, আমরা তো জানি সাধু সন্ত, তাদের আন্দোলন হবে সুষ্ঠু, তারা মানুষকে চেতনা দিবে, তারা ধর্মীয় যে চিন্তা ভাবনা, এক ধর্মের কথা, আর এক ধর্মের মানুষকে ভালোবাসো, লাভ ম্যান ইজ টু লাভ গড, এইটাই বলছে সব ধর্মের, এইটাই কথা। তো সেখানে দেখছি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের নাম করে সেখানে বিক্ষোভ হচ্ছে, যেন মানে মারবো ধরবো এরকম বিক্ষোভ। তা তো নয়, তাদেরকে একটা লিখিত, আমি কলকাতার ডেপুটি হাই লিখিত ডেপুটেশন দেব যে বাংলাদেশে আমাদের যন্ত্রণার কথাটা যেন বাংলাদেশ সরকার ভাবে, তা সেটা দিল্লিকে তারা জানাবে। তো তার জন্য তো মারবো ধরবো আচরণ ঠিক না, ঠিক কথাই। আমি এটা বলতে চাই, ওই অঞ্চলে বহু মানুষ, আপনি যেমন বললেন ঠিক কথাই, যে এরকম একটা আমি ধন্যবাদ দেব পীরজোদা নৌসাদকে। আমি ওদের চিনি, ওদের বাড়িতে গেছি, অসাধারণ কালকে মিছিলটা করেছে। সেটা কতটা কি উত্তেজিত হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু তারা যে সাপোর্টটা দেখিয়েছে, তারা যে ওপারের সংখ্যালঘুদের এই প্রথম রাজনৈতিক 47 সালের পরের থেকে আজ পর্যন্ত কোনো বাম ডান কেউ কিন্তু এখানে নামেনি মিছিলে ওপারের হিন্দুদের জন্য। রাজনৈতিক ভাবে বিজেপি যে একটা সময় আমরা ধরে নিব যেটা একটু হতে পারে, একটা সময় কিন্তু 47-এর প্রথম কাজটা কিন্তু বামেরা করেছিল, কোনটা? এখানে কলোনি বসিয়েছিল,
এই একটা কাজ কিন্তু বামেরা করেছে। কিন্তু তারপরে আমি একটু আসবো প্রদীপ বাবুর কাছে, তার আগে দুজন আমাদের মন্তব্য করেছেন, খুব গুরুত্বপূর্ণ অনেকে মন্তব্য করেন, বিভিন্ন মন্তব্য থেকে সেট থেকে আমরা তুলে নিয়ে একটু আপনাদের কাছেও দেখাতে চাই। মন্তব্য যা যা আসছে তাতে কিন্তু শঙ্কা আশঙ্কা, এবং কেউ স্পষ্টভাবে বলছেন ভারত সরকার কোনো পদক্ষেপ করছেন না। ঈশান এমজি একদম ঠিক বলেছেন স্যার, অর্থাৎ সুকুমার বাবু যেটা বলছিলেন যে ভারত সরকারের ভূমিকা একেবারে বোগাস, এই কথাটা ভারত বিদেশ মন্ত্রকের পদক্ষেপের, এবং এটা ঈশান এমজি তিনি বলছেন বাংলাদেশ, এবং ব্লগার বাপি বলছেন বাংলাদেশের প্রতিটি সাংবাদিক এবং মিডিয়া সংস্থাগুলিকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি সাংবাদিক মিডিয়া সংস্থাগুলোকে। ঠিক এরকমই অভিযোগ আসতো শেখ হাসিনার সময় সাংবাদিকদের, অর্থাৎ কোথাও এই যে সাংবাদিকতার পেশাকে একটা বিপজ্জনক জায়গায় গিয়ে নিয়ে দাঁড় করা। অথচ বলেছিলেন ডক্টর ইউনূস, কিন্তু বলেছিলেন যে আপনারা আমাকে সমালোচনা করুন, আপনারা মন খুলে লিখুন, এবং সমালোচনা মন খুলে লিখছেন অনেকেই, হয়তো অনেকে বলছেন, কতটা কিভাবে বলছেন আমরা জানি, তবু বিভিন্ন ইউটিউবগুলো থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর যা আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি, সেখানে তারা অনেক কিছুই বলছেন, সাহসিকতার সাথে বলছেন। এবং আমি আজকে বিশেষভাবে একটু বলতে চাই প্রদীপবাবুর কাছে আসার আগে, আমি দেখছিলাম এই যে প্রথম আলো এবং যেখানে ডেইলি স্টারের সামনে করার ক্ষেত্রে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এবং দীর্ঘদিনের এই রাজনীতিতে তিনি পোক্ত, এবং ভারতবর্ষে তাকে অনেকেই চেনেন, পশ্চিমবঙ্গে তো বটেই। তিনি বলছেন ছি জি জি ছি, এইরকম পরিস্থিতি দেখতে হবে, এই জীবিত অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতি, যেখানে সংবাদ মাধ্যমের সামনে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তাও বলেছেন যে তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, এবং বারবার এই ক্ষেত্রে গিয়ে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার এইরকম উৎকণ্ঠা, তা নিঃসন্দেহে একটা স্বাগত এবং সাধুবাদ জানাতে হয়। পরিস্থিতি খুব উদ্বেগজনক, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, বহু জায়গা থেকে চলে আসছে আমাদের কাছে, তার প্রতিবেদন আছে, সমস্ত কিছুই যাব। আমি একটু প্রদীপবাবুর কাছে একটু আসছি। প্রদীপবাবু, অনেকে বিদেশ মন্ত্রকের যে ভূমিকা, ভারতের বিদেশ মন্ত্রকে তারা ঠিক কি চাইছেন, মানে কূটনীতিতে 2 ট্র্যাক 3 ট্র্যাক অনেক কিছু পলিসি রয়েছে, একদিকে তারা কিন্তু স্বীকার করছেন, সোচ্চারে বলছেন যে এটা ঠিক হচ্ছে না, বারবার বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু এটা ঠিক করুন। কিন্তু যখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি বলছে যে এখানে অর্থনৈতিক অবরোধের, অর্থাৎ সীমান্ত থেকে যাতে কোনো রকম চাল, গম, পেঁয়াজ বিশেষ করে এই সমস্ত বিষয় যাতে না পাঠানো হয়, সেখানে কিন্তু ভারত সরকার বলছেন না, ওই রকম কোনো সিদ্ধান্ত দেওয়া নেই, তারা কিন্তু সেটা পাঠাবেন। অর্থাৎ কি বার্তা দিতে চাইছেন? এটা কোথাও একটা জায়গায় কিন্তু ক্রমশ কি চাপ বাড়ানো হচ্ছে, এখন চাপে কতটা, কিন্তু চাপের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং তাদের যারা উপদেষ্টা রয়েছেন তারা অনেকেই কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু পরিস্থিতিকে ট্যাকেল করার চেষ্টা করছেন। কি বলবেন আপনি, আপনার কাছে কি আপডেট আছে? সুজিত দা, প্রথমেই মনে রাখা দরকার যে ভারতবর্ষ চাপ সৃষ্টি করতে পারে আমাদের সরকারের ওপর, তাদের যাতে বোধোদয় হয় এবং তারা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষ ছাড়াও এই অঞ্চলে অন্য আরেকটি দেশ আছে, চীন, যারা কিন্তু বাংলাদেশকে আরো সাম্প্রদায়িক হয়ে যাওয়ার দিকে এগোনোর জন্য তারা চেষ্টা করবে। ফলে ভারতবর্ষ আজকে যদি ইকোনমিক ব্লকেট করে, অর্থনীতির ধরুন যোগাযোগ বন্ধ করলো বা কিছু, তাতেও কিন্তু বাংলাদেশকে একেবারে কোণঠাসা করে দেওয়া যাবে এমনটা ভাবার কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র ভারতবর্ষ নয়, আজকে বাংলাদেশের যা অবস্থা সেটাতে কিন্তু সমস্ত যারা উদারনৈতিক গণতান্ত্রিক জাতিরাষ্ট্র আছে এবং সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা আমাদের রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনস, সেখান থেকে একটা কড়া বার্তা, এবং প্রতিটি জাতিরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, এরা সবাই কিন্তু তাদেরকে একটা চাপ দিতে হবে। না হলে একা ভারতবর্ষ আজকে আগের জমানা নেই যে শুধু ভারতবর্ষ, আজকে ভারতবর্ষ কিন্তু ভাববে যে তার যে পদক্ষেপ বাংলাদেশের প্রতি সেটার কি বিশ্লেষণ হবে। আজকে যদি ভারতবর্ষ বাংলাদেশের প্রতি কিছু একটা, ধরুন তারা এক পা এগিয়ে গেল, যে একটা সামরিক বাহিনী নিয়ে গেল, যে বলা হলো যে এটা আমরা করতে দেব না, এই ইন্টারভেনশনটা কিন্তু আজকের বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে সারা বিশ্বে খুব একটা ভালো চোখে দেখা হয় না।
তো ভারতবর্ষ এই জন্যই এখনো অবধি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েছে। তারা বিবৃতির মাধ্যমে, আলোচনার মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাইছে, এবং তারা কিন্তু এটা লক্ষ্য রাখছে যে অন্যান্য যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তাদের মনোভাব, তাদের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশের প্রতি, তাদের বার্তা কি বাংলাদেশের প্রতি। আসলে এই জায়গাটা আপনাকে একটা অন্য আঙ্গিকেও ভাবতে হবে। সেটা হচ্ছে 370 ধারা রদ হওয়ার পরে পাকিস্তানের পক্ষে ভারতকে, মানে ভারতের প্রতি আক্রমণের জন্য যে কাশ্মীরের যে সেক্টরটা, সেটা এখন একটু অসুবিধাজনক জায়গায় রয়েছে, অতটা সরাসরি করতে পারছে না। ফলে তারা কিন্তু চেষ্টা করবে যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার, সেখান থেকে ভারতের প্রতি অনেক আক্রমণ এবং অন্যান্য ধরনের চাপ সৃষ্টি করতে, এবং চীন এবং পাকিস্তান সেই দিকেই বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে, মানে প্ররোচিত করছে বলা যেতে পারে। মানে অনেক আমি একটা জিনিস, আপনি এই মুহূর্তে কি যেটা দেখা যাচ্ছে, মানে সবকিছু ইয়ে করে ইসকনই এখন মেইন টার্গেট হয়ে কি দাঁড়াচ্ছে? কেননা স্লোগান উঠছে হিন্দু মুসলমান ভাই ভাই, ইসকনের রক্ষা নাই, এখন নিউ স্লোগান এটা দেখা যাচ্ছে। ইসকনকে কোথাও একটা জায়গায় মানে বারবার ইসকনের নামে দেখা হয়েছে যে ভারতের এজেন্ট, কখনো বলা হয়েছে রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, এবং হচ্ছে তারা নানা রকম সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারটাকে আরও বেশি উৎসাহিত করেছিলেন দেশের কথার মাহমুদুর রহমানের অ্যাগ্রেসিভ কথাবার্তা যে ইসকনকে নিষিদ্ধ করা হয়। কিন্তু এই বিষয়টা ধাক্কা খেয়েছে, যেভাবে হোক আদালতে ধাক্কা খেয়েছে। এখন এটা কি অন্যভাবে একটা সাংঘর্ষিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে যে টার্গেট অনলি ইসকন? আপনার কি মনে হচ্ছে? দেখুন, ইসকন তো আসলে সম্প্রীতির কথা বলে, এবং তারা সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির কথা বলছে, ভ্রাতৃত্ববোধের কথা বলছে। ফলে এই দুটো জিনিস এখন বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করতে পারে, ওখানে অনেক সংখ্যাগুরু সম্প্রদায়েরও ওখানে মানুষ আছে যারা কিন্তু সম্প্রীতির পক্ষে রয়েছে। ফলে এমন আবার কারণ নেই যে সবাই একেবারে হিন্দুদের উপরে চড়াও হচ্ছে। কিন্তু যিনি সরকারের এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার তো একটা কড়া বিবৃতি, এবং আমার তো মনে হয় এই ইসকনের সঙ্গে তার আলোচনায় বসা উচিত। ইসকনের সন্ন্যাসীদের একেবারে জেলে না পুরে তারা কি চাইছে, তারা কিভাবে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার কথা, অর্থাৎ পরিস্থিতি সামাল দেওয়ার দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজর নেই। তারা চাইছে এই পরিস্থিতি এভাবেই অগ্নিগর্ভ থাকুক, এবং যত অগ্নিগর্ভ হবে তত কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু এটাকে নিয়ে নেবে। এইখানে এত ডিস্টেবিলাইজ, এত অস্থিরতায় সেনাবাহিনী কিন্তু যে কোনো সময় বলতে পারে যে আমরাই এবারে ক্ষমতাটা টেক ওভার করছি, এবং এইটাই হচ্ছে সব থেকে খারাপ একটা জায়গা যেখানে বাংলাদেশ চলে যেতে পারে। যেটা আগে অতীতে বহুবার গেছে, পাকিস্তানের থেকেও বেশি সামরিক কু অনেক বেশি হয়েছে বাংলাদেশে, এটা আমরা জানি, ইতিহাস সেই দিকেই সাক্ষ্য দিচ্ছে। চট্টগ্রামে যা করলো তো সামরিক বাহিনী মারধর করলো, খুন করলো কারা? সামরিক বাহিনী করেছে। এদের আলাদা করে কিভাবে আমরা দেখছি? যে যেখানে পারছে সেখানেই কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। শুধুমাত্র পুলিশ চুপচাপ, যেহেতু 4000 পুলিশ মারা গেছে, পুলিশকে দিয়ে কাজ করাতে পারছে না। সেনাবাহিনী প্যারালাল, তারা ইউনিসকে পাত্তাই দেয় না, তারা তাদের মতো কাজ করছে। পাকিস্তানে সেটা ঠিকই, আপনি যেটা প্রদীপবাবু বললেন একটা জায়গায়, যে যখন ইসকনের এরকম আদালতে ধাক্কা খেয়েছে, সেখানে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে, তার মতো পরিস্থিতিতে যখন এই পরিস্থিতিকে নিয়ে মানে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তো যে কোনো ক্ষেত্রে সিনিয়র কেউ, তার মধ্যে ভারতের পতাকা নিয়ে যে পরিস্থিতি দেখা গেছে, যা মানে প্রত্যেক যারা দেশপ্রেমিক মানুষ তাদের প্রত্যেকের মধ্যে একটা ভয়ঙ্কর আঘাত লেগেছে। আগে কখনো দেখা আমাদের দেশের পতাকায় আগে কিন্তু আমরা খুবই আহত যে আমাদের দেশের পতাকা তারা পায়ে মারি চলে যাচ্ছে, অবমাননা করছে। এটা উচ্চ শিক্ষিত তারা কোনোভাবেই সম্ভব নয়। এটা 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 আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আর কি। মানে আমাদের যেটা বিষয় যে সেটা হচ্ছে, দেখুন, সংখ্যালঘুদের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই। সংখ্যালঘুরা সারা বিশ্বেই কিন্তু খুব সংকটের মধ্যে আছে, সারা বিশ্বের সংখ্যালঘুরা, এবং সংখ্যালঘুরা বিপন্ন। বাংলাদেশের সব মানুষ তো, সংখ্যাগরিষ্ঠ সব মানুষ তো খারাপ নয়। না, খারাপের প্রশ্ন। আমি একটু বলবো, আমাদের পিসিআর কে একজন আওয়ামী লীগার
পরিষ্কার হয়েছে, হয়তো ছাত্রলীগও করতে পারেন তিনি, নিষিদ্ধ করে দিচ্ছে, তাদের উপর ভয়াবহ অত্যাচার নেমে এসেছে। সেটা হচ্ছে ওই আওয়ামী লীগের উপরে, সেটা মুসলিম হিন্দু বলে এক্স্যাক্টলি, আমি ওটা আওয়ামী লীগ এবং যদি আমি এটা তো জানতে মানে চাইবো যে সুফি মন্ত্রী যাদের মাজারগুলোর উপর আপনি সুফিজম যাদের মাজারে করাচ্ছে তারাও দেখা যাবে, যদি তাদের রাজনৈতিক আইডেন্টিটি খুঁজি আমরা, দেখা যাবে ওটা আমরা আওয়ামী লীগের ৬-৭ কোটি মানুষ তারা আপনাদের সঙ্গে রয়েছে, সহযোগিতা করব। ভাই নিঃসন্দেহে আওয়ামী লীগও একটা কঠিন পরিস্থিতিতে রয়েছেন, এটা ঠিক কথা। ৫-৬ কোটি মানুষ আওয়ামী লীগ, তার কারণ এই উপমহাদেশে আওয়ামী লীগ একটি জনপ্রিয় পার্টি, যার একটা ইতিহাস আছে, খুব গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, এবং যে কোনো পরিস্থিতিতে আজকে অত্যন্ত ফাপড়ে পড়েছে তাদের রাজনীতি নিয়ে। এবং যে আক্রমণটা সংখ্যালঘু এবং বিভিন্নভাবে, আমি শুধু ধর্মীয় সংখ্যালঘু বলছি না, বিভিন্ন নৃতাত্ত্বিক সংখ্যালঘু একটা কঠিন অবস্থায় রয়েছে, প্রত্যেকে বিপন্ন বোধ করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন, কোহিনুর তার বক্তব্য হচ্ছে তারা পাশে রয়েছেন, অর্থাৎ কোথাও একটা মানুষ বেরোতে চাইছেন এই পরিস্থিতি থেকে, বেরিয়ে আসতে চাইছেন। গ্রামের মানুষ যারা, তারা তো কান্নাকাটি করছে যে আমরা কি দেখলাম, 10 টাকার জিনিস আমাকে 100 টাকায় কিনতে হচ্ছে, তারা কান্নাকাটি করছে, খেতে পাচ্ছে না। তারা নিজেরা ভুল বলছে যে আমরা যে ওদের মিছিলে গিয়ে যে কি ভুল করেছি হাসিনার বিরুদ্ধে, ভয়ঙ্কর ভুল করেছে, কিন্তু আমাদের একটা দিক দেখতে হবে, তো জায়গা নেই যে জায়গায়, এই জায়গা থেকে ঘুরে আসা যে কি কঠিনতম বিষয়, মানে যুদ্ধ ছাড়া ফেরানো যাবে না। আমাদের ভারতের চাইছি যে যুদ্ধ ছাড়া সম্ভব নয়, জিওপলিটিক্যাল যুদ্ধ তো কেউ করতে চাইবে না, এখন আর সেই যুদ্ধ চলে না। না, একটা স্বাভাবিকভাবে একটা ইনফরমেশন ওয়ার একটা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। একে আওয়ামী লীগ তারা বিধ্বস্ত কোণঠাসা অবস্থা, কিছুটা বিএনপির কাছে সুবিধা নিয়মিত সংবাদ সম্মেলন করা, এবং তারা অনেক ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সেই ধরনের সংবাদ সম্মেলনগুলো দেখেছি। আবারও আমি ডক্টর মির্জা ফখরুল আলমগীরের কথা বলবো, অত্যন্ত বিচক্ষণ একজন নেতা, তিনি চেষ্টা করছেন, যদিও বিএনপির মধ্যেও জামাতের একটা বড় রকম ইনফ্লুয়েন্স আছে, আমরা জানি তারা যৌথভাবে সরকার পরিচালনা করেছে, এবং জামাত ফ্যাক্টর আমরা জানি এই উপমহাদেশে ভাগ তারা চায়নি, ভারত ভাগ জামাত ইসলাম চায়নি, এ ঐতিহাসিকভাবে সত্য। আমি এই জায়গা থেকে, এবং পরবর্তীকালে পাকিস্তান ভাগও তারা চায়নি, কিন্তু না চাইলেও তার যে রাজনীতি বা যেভাবে একটা হিংসাত্মক জায়গা বা অন্যকে কন্ট্রোল করতে না পারা, এবং হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে সামাজিক পরিমণ্ডলে একেবারে জোর করে ধর্মকে ঢুকিয়ে দেওয়া এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। ঠিক বলছি ফিরোজবাবু? একদম। আমাদের ভারতের জিওপলিটিক্যাল যে গুরুত্ব, সেই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমরা যেন আমাদের যে পাকিস্তান যেমন আমাদের শত্রু রাষ্ট্র, বাংলাদেশ যেন আমাদের শত্রু রাষ্ট্র না হয়, এই বিষয়টাকে ঠান্ডা মাথায় আমি প্রতীকবাবু আপনার কাছে আসছি, যেটা ফিরোজ হোসেন বলছিলেন যে পাকিস্তানের শত্রুতা সর্বজন বিদিত, রাষ্ট্রসংঘে গিয়ে যতবার ভারতের বিরুদ্ধে পেরেছে, কাশ্মীর নিয়ে বলতে গিয়ে লেজে গোবরে হোক তারা কখনো হাল ছাড়েনি। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে একটা বড় অংশ যদি এরকম থাকে ভারত বিদ্বেষ, ততোধিক একটা বড় অংশ রয়েছে ভারতপ্রেমী বা এই দেশের সাথে তারা সহযোগিতা চায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির এখন সকলে কিন্তু আস্তে আস্তে বলতে শুরু করেছেন, ভারতীয় জনতা পার্টি শুধু নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র, সিনিয়র তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, তারা দুজনেই কমেন্ট করেছেন। কি বলছেন একটু নজর রাখবো সেই দিকে। যেখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। যারা মেজরিটি, তাদেরকে দায়িত্ব নিতে হয়। যেমন এই পশ্চিম ভারতবর্ষের বুকে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে, বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা। এটা তো আপনারা মানেন কি মানেন না বলুন না, হাত তুলে বলুন মানেন কি মানেন না, বলুন মানেন তো। সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করব। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা বড় ভাইয়ের কাজ পালন করব। এই ভারতবর্ষের মাটিতে যেমন বড় ভাইয়ের কাজ হয়, আমি বিশ্বের সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ রেখে যাব,
কোনো সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর কোনো রকম আঘাত যেন না হয়। যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবে না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে একেবারে এই রকম পরিস্থিতিতে বলা যায় একটা ঘি ঢেলে দিয়েছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা, এবং যিনি রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন একটু সেদিকেও শুনে নেব। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মানবতাকে আঘাত করছে। আপনি হিন্দু মুসলিম ছেড়ে দিন, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে মানবতার পরিপন্থী, এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার মেনে নেওয়া যায় না। সেজন্য একটি সোভারিন কান্ট্রির উপরে কি করা যায়, কি করা যেতে পারে, সরকার সেই বিষয়ে চিন্তাভাবনা করছে এবং সেটা করছেও। আপনারা দেখেছেন, একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি এটা বুঝতে পেরেছি যে ওখানকার যারা মাইনরিটিস আছে তারা খুব বাজে অবস্থায় আছে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ। আমি সহ আমাদের বহু মানুষ প্রতিদিন মেসেজ এবং ফোন পায় যে আমাদের ভিসার ব্যবস্থা করে দিন, আমরা বাংলাদেশে আর থাকতে পারছি না। বাড়িতে ঢুকে মহিলাদের সাথে রেপ থেকে শুরু করে যাচ্ছে তাই হচ্ছে, মন্দির ভাঙা থেকে শুরু করে এমন কিচ্ছু নেই যে বাকি আছে। এবং এটা আমার মনে হয় যে সরকার তো যা করবে করবে, সরকার কতদিন বাঁচাবে আপনাকে ভাবতে হবে, আমাদেরকেও ভাবতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিকে ভাবতে হবে। এরই একটা মিনি ভার্সন আমরা কিছুদিন আগে বেলডাঙ্গাতে দেখেছি। তো আগামী দিনে যেন পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়ে যায় সেই চিন্তা ভাবনাটা আমাদেরকে করতে হবে। সিল করে দিল বর্ডার, ওপারের মানুষরা যখন প্রচন্ড মার খাচ্ছে, এরা সিল করে দিল কেন বর্ডার? এটা কত বড় অমানবিক। মানে আপনি বলছেন যে বর্ডার সিল করাটা একটা মানুষ এসে ঝাঁপাচ্ছে তাদের, যেটা শুরুর দিকে আমরা দেখেছিলাম সেই সময় ঠাকুর রয়েছে, সেই হিন্দু মুসলমান যেই হোক, প্রাণান্ত মানুষ ভয়ে এসে তারা ধাক্কা দিচ্ছে, তাদের গুলি দেখাচ্ছে। বিজেপি পলিসিটাকে নিয়ে যেতে চাইছে। প্রতিবাবু, আপনার কাছে আসার আগে আরো একটা ক্লিপিং প্রতিবেদন ছোট আকারে একটু দেখে নেব। সেটা হচ্ছে নদিয়াতে এরকম অনেকেই আসছেন। আপনারা শুনলেন ডক্টর সুকান্ত মজুমদারের কথা থেকে। সুকান্তবাবু বলছেন যে তাদের কাছে প্রত্যেক দিন, যেহেতু তিনি কেন্দ্রের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রচুরই আসছে যাতে ভিসার ব্যবস্থাটা হয়, যাতে ভিসাটা তুলে দেওয়া হয়। অনেকে থাকতে পারছেন না, চলে আসতে চাইছেন, কিন্তু কোথাও কি চলে আসা সমাধান রয়েছেন? যদিও বারবার করে ডক্টর ইউনূস থেকে শুরু করে অনেকেই বলেছিলেন বাংলাদেশকে নিজের মতো করে ভাবুন, নিজের দেশ ভাবুন, এইসব হন, কিন্তু হচ্ছে এই প্রেশার, ভয়াবহ যে প্রেশারটা একটা জায়গা থেকে আসছে, সেই প্রেশারটা অনেকে নিতে পারছেন না। একটু শোনা যাক নদিয়ার পরিস্থিতি কি। হিন্দুদের সমস্যায় তো আপনার তন্ময় বাবাজির অ্যারেস্ট করছে, তারপরে তো হিন্দুদের বাড়ি ঘর দুয়ার ভাঙচুর, কোথাও আবার সমস্যা নেই। আমাদের এলাকায় অতটা প্রভাব পড়েনি, বুঝলেন। চুরি ডাকাতি সব কিছু তো বাড়ছে। হিন্দুদের পাশে তো এখন সরকারও নেই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরা তো মানে হিন্দুদের উপর এতটা মানে কেয়ার করছে না, বুঝলেন। হাসিনা চলে যাওয়ার পর থেকে এটা বেশি দেখা যাচ্ছে। কি ধরনের অত্যাচার চলছে? এটা অত্যাচার চলছে বললাম না, মানে মা বোনদের, তারপর বাড়িঘর ভাঙচুর, তারপরে দোকানপাট ভাঙচুর করা, লুটপাট করা। হিন্দুরা মানে খুবই আর কি শঙ্কার মধ্যে আছে। হিন্দুরা সাভারে হয়েছে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিক থেকেই। সত্যি কিছু কিছু অত্যাচার থাকে যা লোকসমক্ষে ওইভাবে বলা যায় না, এটাই জায়েজ। কিন্তু
বাংলাদেশের সর্বত্র যে হচ্ছে এটা কিন্তু নয়, চুরি ডাকাতি বাড়ছে। প্রথম যিনি বাংলাদেশের নাগরিক অনেকেই কিন্তু আসছেন, বেশি পরিচয় গোপন করতে চাইছেন, তবু কেউ কেউ এসে একটু মুখ খুলছেন। যেমন একজন বললেন যে আমরা পাশে রয়েছি, তার কারণ সত্যি সংবাদ সংগ্রহ করা বা একটা জিনিস দেখালে তার কি প্রতিক্রিয়া হবে সেসব জাজ না করে এগুলো করা, তার কারণ যখন মানবতার সংকট চলে তখন অনেক কিছু ভেবেচিন্তে করার বিষয় থাকে। আমি একটু প্রদীপবাবু আপনার কাছে জানতে চাইব, এই যে একটা পরিস্থিতি থেকে যেটা হচ্ছে বর্ডারে, আপনি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন, বাকিদের কথায় মূলত বাংলা স্পিরিট, এটা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর স্টেটমেন্ট দিয়েছে, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম কিন্তু তিনি বলছেন, কারণ অনেকেই ইন্দিরা গান্ধীর স্মৃতি ফিরে আসছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তার এক অবদান, গোটা এশিয়ার মুক্তি সূর্য তিনি উপাধি পেয়েছিলেন সেই সময়, এবং প্রিয়াঙ্কা গান্ধী সেই পরিবারে, প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনার থেকে জিতে আসার পর তিনিও কিন্তু এটা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, সংখ্যালঘুদের প্রশ্ন। সুকান্তবাবুর এটা দেখলেন, কোথাও কি একটা জায়গায় ডক্টর ইউনূসের মতো বিজেপির ক্ষেত্রেও একটা এরকম একটা দোলাচল শুরু হয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি নিয়ে বললেন যে ভিসা অনেকে চাইছে কিন্তু এদিকে ভিসা বন্ধ করে রাখা হয়েছে, কি বলবেন এই জায়গাটা থেকে? দেখুন, আমার কাছে যেটুকু খবর সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসাই দেওয়া হচ্ছে না যারা এখানে আসতে চাইছেন, এবং এমনকি আমাদের বিভিন্ন আলোচনা চক্রেও যাদের আমন্ত্রিত আগে করা হয়েছিল তারা এখন আসতে পারছেন না শুধুমাত্র মেডিকেল ভিসার জন্য। আমি অন্যভাবে বলছি যে দেখুন, আসলে এই যে গোলটা বা ইসকনের উপরে আক্রমণ, সেটা হচ্ছে নজর ঘোরানোর জন্য। এই অন্তর্বর্তী সরকার যে জন্য এসেছিল সেই কাজ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ, তার যে ব্যর্থতা সেইটা ঢাকার জন্য এইরকম একটা ধর্মীয় সাম্প্রদায়িক যে দাঙ্গার পরিস্থিতি বা উস্কানিমূলক পরিস্থিতি ওখানে শুরু হয়েছে। ভারতবর্ষের এখন কি করা উচিত? ইন্দিরা গান্ধী যদি আজকে থাকতেন কি করতে পারতেন সেই আলোচনায় না গিয়ে বলছি যে এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে আমার মনে হয় ভারতবর্ষ শুধু বিবৃতি নয়, তার কিন্তু একটা বড়সড় ডেলিগেশন বাংলাদেশে অফিসিয়াল ভাবে যাওয়া উচিত, এবং এই ডেলিগেশন যত বেশি যাবে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে সেটা কিন্তু আরো চাপ বাড়াবে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে। ফলে বাংলাদেশকে শুধু আলোচনার মাধ্যমে নয়, যুদ্ধ আজকে কোনো পথ নয়, যুদ্ধতে ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি, কিন্তু যেভাবে একটা সুচারুভাবে এর সমাধান করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস যদি চান তাহলে কি আসিফ ইকবাল রাজি হবেন বা মাহমুদুর রহমান কি বলবেন না না এটা পদক্ষেপ, নাকি হিজবুত তিহারির যারা আছেন, যারা একেবারে উপদেষ্টা হয়ে বসে গেছেন, তারা কি আদৌ অ্যালাউ করবেন ডক্টর ইউনূসকে? উনি তো তাদের কাছে অত্যন্ত মানে বিশেষ করে হচ্ছে চিফ আর্কিটেক্ট, মাস্টার মাইন্ড যিনি রয়েছেন বা যারা রয়েছেন, তারা কি অ্যালাউ করবেন এই ডেলিগেশনের ক্ষেত্রে? দেখুন, এখানেই আমি বলবো যে এইখানেই আজকে আমাদের সামনে একটা বড় আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন, যে এখানে এই যে মানে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন বা বিশ্বের যে বড়, যেমন ইউনাইটেড নেশন, তার আজকে থাকার প্রয়োজন কি? যদি আজকে এই মানবতার সংকটে বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করে তাদের ওখানে না গিয়ে আলোচনা না আসতে পারে, তাহলে এই সংস্থাগুলোর আজকে থাকার দরকার নেই। এক্স্যাক্টলি, অনেক বেশি রাষ্ট্রসংঘ, ভলকার টুর্ক তিনি এসেছেন, ডেমোক্র্যাটরা রয়েছেন, তাদের মানে যেতে হবে। কিন্তু এটাও ঠিক, সিরিয়া হোক, আফগানিস্তান হোক, যেখানেই দেখি আমেরিকান পলিসি। আজ বাংলাদেশেও এই পরিস্থিতি কিন্তু তৈরি, ডক্টর ইউনূসের সাথে ক্লিন্টন ফাউন্ডেশন এখন এটা ওপেন হয়ে গেছে। আমি একটা দাদা যেটা বললেন আমি একবারে সহমত, কারণ আমাদের যুদ্ধ তো আমাদের সমাধানের রাস্তা নয়। ভারত থেকে যদি ডেলিগেটস গিয়ে যদি তাদের সাথে আলাপ আলোচনা করে কিছুটা রোধ করা যায়, আমাদের খালি মাথায় রাখতে হবে যেন চীন, পাকিস্তান, চীন যেন এই সুযোগটা নিয়ে নেয়, দেশ চিরদিনের জন্য যেন বাংলাদেশ শত্রু রাষ্ট্র না, যেন দুই পারস্পরিক বন্ধুত্বের যেন মানে বিরাট ফাটল ধরে রয়েছে, সেটা বন্ধ করি, সব বন্ধ করে দিই। কিন্তু তারা যে একবারে আমাদের উপরে থেকে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন আমাদের সঙ্গে তারা আমি একটা জায়গায় ডিফার করছি, উনিও জানেন, প্রতীকবাবুও জানেন, কিন্তু বলতে পারছেন না। এখন আমি একটু বেশি ভোকাল হয়ে গেছি আর কি। যাই হোক, ইউনূসের কিছু করার নেই, ইউনূস তো এক্সিকিউট করছে, মাহফুজ আলম তার পাশে বসে রয়েছে। মাহফুজ আলম কে? মাহফুজ আলম কে? সব থেকে ওখানকার হিজবুল তাহিরের প্রধান ভূমিকা, যে চায় এটা বাংলাদেশ কেন হলো, সে চায় এটা পাকিস্তান থাকবে।
তো সেই লোকটার বুদ্ধি দিয়ে চলবে ইউনূস, তার কি আছে? ইউনূস একদিকে ওদের কথা শুনে চলছে, আর একদিকে সেনাবাহিনী তাদের কাজ করছে, পুলিশ চুপচাপ। আমরা যতই এখানে ভালো ভালো কথা বলি, মানে যাতে লোকের ই না করে, কিন্তু সংকটকে আপনি চাইছেন না মিটু। না না, ওখানকার যে মানুষ, তারা কি ভাবছে সেটা তো আমাদের আগে ভাবতে হবে। তাদের বিপদটা কোথায় সেই জায়গাটা তো আমরা, ওখানকার মানুষের মধ্যে 5 কোটি 3 কোটি ধরা যাক আওয়ামী লীগ তো ক্ষমতা চাইবে, এবং ইতিহাস বলছে আওয়ামী লীগের সময় অনেক অত্যাচার বা বিভিন্ন ঘটনা ঘটলো, এইরকম পরিস্থিতি তো তৈরি হয়নি। তো চাইছেন বিএনপি কিন্তু অনেক সময় অনেক শীর্ষ নেতা তারা পজিটিভ। আওয়ামী লীগের একটা ভুল, আজকে ভুলটা নিয়ে আলোচনা করছি না, সেটা হচ্ছে কি এনিমি প্রপার্টি। আজকে এনিমি প্রপার্টি যদি বাঁচিয়ে না রাখতো, তাহলে কিন্তু এত সংখ্যালঘুর উপর অত্যাচার হতো না। আমরা কিন্তু আসল জায়গাটা দেখছি না। নিশ্চয়ই এটা নিয়ে আমরা ভবিষ্যতে, আপনি যখন বললেন আজকে যেহেতু সময় একেবারে শেষ, সেই জন্য এই নিয়ে বিস্তারিত, ঠিক কথাই আপনি এটা আগেও বলেছেন যে এই ক্ষেত্রে দেখুন, আমরা নিশ্চয়ই সকলেই চাইছি একটা এ থেকে, এই অন্ধকার থেকে বেরোতে, কিন্তু অনেক শক্তি, যারা অপোনেন্ট শক্তি, যারা এটা চায় না, তারাও মহাশক্তিধর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো যুদ্ধ রক্তপাতকে সভ্য মানুষ, আজকের মানুষ এড়িয়ে যেতে চান একটাই কারণে, অর্থনৈতিক বিপর্যয়কর অবস্থা সেটা নিয়ে আসে। আমরা সিরিয়াতে দেখেছি একটা চমৎকার বিপ্লব কোন জায়গায় গিয়ে এসে গিয়ে এটা উপনীত হলো। আমরা বিভিন্ন দেশগুলোতে দেখেছি, প্যালেস্টাইন বা বিভিন্ন জায়গা, এই সংকটগুলো থেকে গোটা বিশ্বকে শুধু যুদ্ধেই আজকে লিপ্ত থাকবে, যে যে জায়গাগুলো রয়েছে আজকে সেখান থেকে কিন্তু বেরোতে হবে, আর তার পথ আমরা খুঁজছি। সংখ্যালঘুরা বিপন্ন, ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে, বিভিন্ন জায়গায় যে যেখানে সংখ্যাগুরু, তারই দায়িত্ব সংখ্যালঘুকে রক্ষা করা। এটা হচ্ছে একেবারে ঐতিহাসিকভাবে স্বীকৃত, বিভিন্ন মানবিক সনদ দলিলে এটা রয়েছে। এবং যেটা সুকুমারবাবু বললেন, যেগুলো এই বিদ্বেষকে ত্বরান্বিত করছে, সে শত্রু সম্পত্তি হোক বা যা কিছু, সেটাকে নিরসনের জন্য আগামী দিনে কার্যকরী পদক্ষেপ নেবে দুই দেশের সরকার, এটুকুই আশা রাখা যায়। ধন্যবাদ সুকুমার দেবনাথ আপনাকে, ধন্যবাদ ফিরোজ হোসেন আপনাকে, ধন্যবাদ ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন জনমত, যারা আমাদেরকে সমর্থন করছেন, মতামত দিচ্ছেন, আমাদের সমালোচনা করছেন, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য দুই বাংলার সাংস্কৃতিক ঐক্য যেটা তৈরি হয়েছে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, তা যেন একটা ভালো দিকে তার পরিণতি থাকে, অন্ধকারময় সময়টা যেন কেটে ওঠে। ধন্যবাদ, নমস্কার।